পাকিস্তানের মন্ত্রীরা পুরো পৃথিবীকে এটা বলছেন যে পাকিস্তান তো নিজেরাই সন্ত্রাসবাদের শিকার হয়ে চলেছে। আরিফ সাহেব, বারবার প্রতিটা মন্ত্রী একভাবেই বলে যাচ্ছে যে ভাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো আমরা লড়াই করছি। গত 1 বছরে 1000 মামলা হয়েছে আমাদের ওপর সন্ত্রাসবাদীদের, আর পাকিস্তানের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। তাহলে পাকিস্তান কি করে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিতে পারে? যখন ওরা এটা বলেন যে এটার ভিকটিম বা এটার শিকার আমরা নিজেরাই, তখন একটা পুরনো কথা সত্যি বলে মনে হয় कि जब आप दुर्भावना से किसी और के लिए गड्ढा खोदते हैं तो आप उसमें खुद गिर जाते हैं। ওনারা যদি এটাই বলে থাকেন যে তারা ভিকটিম, তার সাথে ওরা এটাও বলেছে যে আমরা আমেরিকার নির্দেশ অনুযায়ী এই কথা, মানে এই কথাটা তো বক্তব্যটা শুনেছেন, এটা তো সঠিক কথা। 30 বছর ধরে আমেরিকার নির্দেশে আমরা এই সন্ত্রাসবাদী তৈরি করেছে। এবার যখন আপনি সন্ত্রাসবাদী তৈরি করবেন, তাহলে অন্তত আপনি এইটুকু তো করতে পারবেন যেখানে আপনার লাখ লাখ সৈন্যবল রয়েছে। সন্ত্রাসবাদীদের যাদের আপনি পাঠিয়েছিলেন আফগানিস্তানে, আপনি তো ওনাদের পুরো মিলিটারি ট্রেনিং দিয়েছিলেন। আর সোভিয়েত রাশিয়া সেখান থেকে চলে যাওয়ার পরে ওরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে ফেরত চলে এসেছিল। তো আপনি তাদের জন্য কোনো একটা মানে ধরে নেন সিকিউরিটি ফোর্সেরই ব্যবস্থা করে দিতেন যেখানে ওদের ব্যবহার হতো। আপনারা শুধুমাত্র ওদেরকে খোলাই ছেড়ে রাখেননি, তার সাথে আপনারা তাদের ইন্ধন জুগিয়েছিলেন যে তারা যাতে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের রাস্তা নিয়ে ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ে, ঠিক আছে? আর এখন তারা সেই ঘটনাগুলোকে আবারও, আসলে মানুষজন যখন ঘটনা পুরনো হয়ে যায় তখন তার কথা ভুলে যায়। রুশ যখন আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিল, তারপরে ওসামা বিন লাদেন, সেই সময়ের তালিবান, কারণ আজকাল তালিবান বেশ অনেকটাই আলাদা, কিন্তু সেই সময় ও আফগানিস্তানে বসে, মানে কাবুলে বসে এই ঘোষণাটা করেছিল যে এখন আমাদের মুজাহিদিনের মানে হলো সন্ত্রাসবাদী। ওখানে মুজাহিদিন মানে এটা নয় যে নিজের সাথে লড়াই করে, ঠিক আছে? ওখানকার মানে হলো যে শত্রুকে চিহ্নিত করো আর তার সাথে লড়াই করো, তোমরা মারতে হবে তাকে ছল চাতুরি করে। সন্ত্রাসবাদী মানে তো এটা, আর তা না হলে তুমি ফৌজি নিয়ে এসে লড়াই করো। আজকাল তো আফগানিস্তানের সাথে লড়াই, এখন আফগানিস্তানের সাথে লড়াই করছে ওনারা। এই একই বিষয় তো উনি ঘোষণা করেছিলেন যে এখন আমি আমাদের মুজাহিদিনদের মুখগুলি কাশ্মীরের দিকে ঘুরিয়ে দিয়েছি। তো এটা মানে আমি এই প্রশ্নটা করছি না যে এটা পাকিস্তানের খুব নামকরা একজন সাংবাদিক, যার মানে যিনি একটি বইও লিখেছেন সন্ত্রাসবাদের ওপর, উনি নিজের বইতে লিখেছেন যে ভাই আপনারা যদি মনে করতেন যে এদের মনে একটু মানবিকতার সঞ্চার হোক, যাদের আপনারা সন্ত্রাসবাদী তৈরি করেছিলেন, যাদের আপনি অস্ত্র ব্যবহার করতে শিখিয়েছিলেন, তাহলে এদের জন্য একটা ফোর্স না হয় তৈরি করে ফেলতেন, এদের সেখানে চাকরি দিতেন। আর এখন আপনি ওদের ট্রেনিংও দিয়েছেন, যে অস্ত্রগুলো আপনি দিয়েছিলেন সেটাও ওদের হাতেই রয়েছে, এখনও রয়েছে, তো কোথায় চালাবে? হতে পারে যে আপনিও ভিকটিম। আপনি এই কারণে ভিকটিম হয়েছেন কারণ আপনি গর্তটা অন্য কারোর জন্য খুঁড়েছিলেন, আর সেই গর্তে আপনি নিজেই ডুবে চলেছেন প্রত্যেক দিন। আর এই যে আরিফ সাহেব, পেহেলগামে যে হামলা হয়েছে তাতে মানুষের মন এত দুঃখে ভরে রয়েছে। ফারুক আবদুল্লাহ সাহেব, যিনি বহু বছর ধরে বলে আছেন পাকিস্তানের সাথে যুদ্ধ না করে কথাবার্তা বলা উচিত, উনিও আজ বলতে বাধ্য হচ্ছেন যে না, ইয়ে লাতো কে ভূত হ্যায় বাতোं से नहीं मानेंगे। আমি খুব খুশি হয়েছি ফারুক সাহেবের এই কথাটা শুনে। আর আমি আপনাকে সত্যি বলছি, আমার ঠিক এই মতামত ছিল আজকে নয়, বহু বছর ধরেই। যে আর আমার এই মতামতের কারণ এটা নয় যে আমি পাকিস্তানের আপামর জনসাধারণকে দোষ দিচ্ছি। আমি বারবার একটা বিষয়তেই তর্ক করেছি, যখন মাননীয় অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানে গেছিলেন আর আমাকেও সেখানে নিয়ে যাওয়ার জন্য যুক্ত করা হয়েছিল, তার আগে আমি যেতে চাইছিলাম না। আর আমি বলেছিলাম যে এটা আমার সময় এবং স্বাস্থ্যের অপচয়, এই সম্পর্কটা কোনোদিনও শুধরোতে পারবে না। ঠিক আছে? তো কেন শুধরোতে পারবে না? কারণ হচ্ছে আমি এটা বলছি না যে ওখানকার জনসাধারণ সেটা চায় না, এই জন্য যে আর্মি যার ওখানে প্রিমিয়াম পজিশন রয়েছে, তারা যেদিন ইচ্ছে হয় তাদের দেশকে, আচ্ছা দেখুন, পৃথিবীতে দেশ থাকে যার কাছে আর্মি থাকে, কিন্তু পাকিস্তানে একটি আর্মি আছে যার কাছে একটি দেশ আছে। আর ওরা ওটাকে নিজেদের মর্জি মতো ব্যবহার করে। কারণ সত্যি কথা বলি, তাহলে ওদের ইম্পর্টেন্স শুধুমাত্র এটার উপরে থাকে যে আমাদের ভারত ধ্বংস করে দেবে, সেই জন্য আর্মিকে সবসময় শক্তিশালী করে রাখতে হবে। আর এখনই প্রথমবার ওরা এই ভয়টা পাচ্ছে।
যখন রাজপথে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে বেরিয়ে পড়েছে। তাই ওনারা এই পেহেলগাম চাইলে অন্য আরও কিছু করতে পারতেন। পেহেলগাম, আসিম মুনিরের ভাষণ, আর তারপরে এই পেহেলগামের ঘটনা। আর ওনার এই ভাষণে তিনটে কথাই বলা হয়েছিল, কাশ্মীরও ছিল, কলমাও ছিল, আর হিন্দুদের বিরুদ্ধে বার্তাও ছিল। আর এই তিনটে ব্যাপার প্রমাণিত। কিন্তু আমাদের দেশের মধ্যেও এমন কিছু ব্যক্তি রয়েছেন, কর্ণাটকের সিএম সিদ্ধারামাইয়া যথেষ্ট গুণী ব্যক্তি, অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। ওনার মতামত হলো যে পাকিস্তানের সাথে কথোপকথন করা উচিত, যুদ্ধ করে কোনো লাভ হবে না। আমি তো এটাই বলবো যে উনি যদি কর্ণাটককে মন দিয়ে সামলান তাহলে সেটাই ভালো হবে। হ্যাঁ, মানে উনি যদি নিজের কর্ণাটককে সামলানোর দিকে মন দেন তাহলে ভালো। আপনি এত ভালো কথাগুলো বললেন, এবার আমি একটা প্রশ্ন ভাদুরিয়া সাহেবকে করতে চাই। আসাদুদ্দিন ওয়েসি একটা পরামর্শ দিয়েছেন। উনি বলেছেন যে আমরা দুবার ওদের ঘরে ঢুকে মেরে এসেছি, এবার ঘরে ঢুকে মারা উচিত হবে না, বরঞ্চ ঘরে ঢুকে কবজা করতে হবে। আমার মনে হয় এই কথাটার উপর একটু গুরুত্ব দেওয়া উচিত। এখন কিভাবে কবজা করতে হবে, কবে কবজা করতে হবে, সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। কিন্তু উনি যেটা বলতে চাইছেন আমার মনে হয় সেটা হলো যে আমরা আগে যা করেছি এবার তার চেয়ে অনেক বেশি কিছু করতে হবে। আপনি বলছেন আইডিয়াটা ভালো, আইডিয়াটা অবশ্যই ভালো, কিন্তু কবে করা হবে সেটা জানা নেই। হ্যাঁ বলুন। আমি আসাদুদ্দিন ওয়েসি সাহেবের বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে সহমত। হ্যাঁ, কিন্তু আমার কোথাও না কোথাও এইটা মনে হয় যে আজ ওখানকার পরিস্থিতি যা হয়েছে, যে যেরকমভাবে বাংলাদেশে যে আপনাকে শুধুমাত্র এইটুকুই করতে হয়েছিল যে গণহত্যা বন্ধ করে দিন, বাঙালিরা নিজেরাই কবজা করে নিয়েছিল সেখানে বাংলাদেশের। আমরা তো কোনো কবজা করিনি বাংলাদেশের বাঙালিদের ওপর। আজ পাকিস্তানেও প্রায় সেই একই রকম পরিস্থিতি। সাধারণ মানুষের বিরক্তি ওখানকার সেনাবাহিনীর প্রতি এতটাই বেড়ে গেছে, কিন্তু তারা সবাই সন্ত্রস্ত হয়ে আছেন। ওরা নির্বাচিত হওয়া লোকেদের জেলে ঢুকিয়ে দেয়, তাহলে একটা সাধারণ মানুষের কি পরিস্থিতি হবে? সেই জন্যই বলছি যদি বাইরের থেকে একটু সাহায্য ওরা পায় তাহলে ওরা নিজেরা নিজেদের মুক্তি খুঁজে বের করে। এবার কাজটা হবে মনে হচ্ছে।